বাসর রাতে আমার বরের পরিবর্তে ৭ বছরের দেবরের সাথে রাত্রি যাপন করতে হয়েছে। যেই রাতে বরের সাথে গল্প গুজব সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার কথা, সেই রাতে সারাটা রাত আমার চোখে পানি ফেলতে হয়েছে। আমার বর কবুল বলেই বিয়ের আসরে আমায় একা ফেলে চলে এসেছে। যেখানে মেয়েরা বরের হাত ধরে শ্বশুর বাড়ি প্রবেশ করে, সেখানে আমি ৭ বছরের দেবরের হাত ধরে শ্বশুর বাড়ি প্রবেশ করেছি। আমাদের বিয়ের 2 দিন পার হয়ে গিয়েছে, অথচ আমার বর একটা বারের জন্যেও আমার মুখ দর্শন করেনি, আমার সাথে দুটো ভালো কথাও বলেনি। একটা মেয়ের কাছে এর থেকে বড় অপমান আর কি হতে পারে, বলতে পারিস আদিতা? কি বলছিস আপু? উৎস তালুদর তোকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি? আমাকে উৎসের স্ত্রী হিসেবে মেনে নেওয়ার কথা ছিল বুঝি? কেন আমার জীবনটা নষ্ট করে দিলি আদি? বিশ্বাস কর, আমি বেশি কিচ্ছু চাইনি। আমি একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তোর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থের লোভ আমার জীবনটা শেষ করে দিল রে আদি। তুই আমাকে ভুল বুঝছিস আপু। উৎস তোকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি, এখানে আমার দোষ কোথায় বলতো আপু? আমি তো আর উৎসকে বলে দিইনি সে যেন তোকে স্ত্রী হিসেবে না মেনে নেয়। উৎস তোকে ভালোবাসে আদি। 2 দিন আগে উৎসের সাথে তোর বিয়ে হবার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি তোমার ছোট বোনের হবু বরের বউ হয়ে গেলাম। সেটা আবার যেন যেন তেন বউ না, কাগজের বউ, যাদের সম্পর্ক শুধুমাত্র 3 কবুল আর একটা কাগজের মধ্যে সীমাবদ্ধ। বিয়ে বাসর রাত নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে নানা রকম জল্পনা কল্পনা থাকে। স্বামী নামক অপরিচিত ব্যক্তির জন্য মনের গহীনে কত শত স্বপ্নের জাল বোনা থাকে। তাদের মধ্যে ভর করে একরাশ লজ্জা, কামনা, বাসনা, প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুলতা, ব্যাকুলতা, ভয় আর শোক মিশ্রিত অনুভূতি। আমিও তার ব্যতিক্রম ছিলাম না আদি, কিন্তু তুই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলি। কেন আমার সাথে এমনটা করলি তুই? তোকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না আদি, কোনোদিনও ক্ষমা করবো না আমি। বলেই ফোন রেখে কান্নায় ভেঙে পড়ল আদ্রিকা। তার পুরো নাম আদ্রিকা খন্দকার। সজল খন্দকার আর শায়লা খন্দকারের বড় মেয়ে আদ্রিকা খন্দকার। আদ্রিকা আর আদিতা দুজনেই যমজ বোন। আদিতার থেকে আদ্রিকা 2 মিনিটের বড়। সবাই ভালোবেসে আদ্রিকাকে আদ্রি আর আদিতাকে আদি বলে ডাকে। যমজ হওয়ার দরুন তাদের চেহারার মিল থাকলেও চারিত্রিক দিক থেকে একজন অন্যজনের থেকে সম্পূর্ণ আলাদা। আদি অনেক স্টাইলিশ আর চঞ্চল প্রকৃতির। বিলাসবহুল জীবনযাপন তার পছন্দ। বড়লোক বাপের বকে যাওয়া ছেলে মেয়েদের সাথে তার ওঠা বসা, মাঝরাত অবধি পার্টি করা, ড্রিঙ্ক করা, সিগারেট খাওয়া তার কাছে ভাত মাছ। অন্যদিকে আদ্রিতার সম্পূর্ণ বিপরীত। আদ্রি খুবই সহজ সরল শান্ত প্রকৃতির। বাবা মায়ের বাধ্য সন্তান। নিজেকে সবসময় বরখা হিজাবে মুড়ে রাখতে পছন্দ করে। আদ্রিতা আদি দুজনেই অনার্স 2য় বর্ষের ছাত্রী, কিন্তু কেউ জানে না তারা দুজন একই মায়ের পেটের আপন বোন। আদি হোস্টেলে থেকে পড়াশোনা করে। আদি ফ্রেন্ড সার্কেলের সবাই জানে তার বাবা অনেক বড় বিজনেসম্যান, অথচ আদির বাবা সজল খন্দকার সামান্য বেতনে প্রাইমারি স্কুলে দপ্তরের চাকরি করেন। আদির হোস্টেলে থাকা খাওয়া পড়াশোনার খরচ চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। শুধুমাত্র আদির কথা ভেবে আদ্রি পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করে। মাস শেষে নিজের বেতনের সম্পূর্ণ টাকা বোনের হাতে তুলে দেয়, যাতে বোন নিজের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে পারে। অথচ সেই বোনের জন্যই আদ্রির জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। আদ্রি ভার্সিটি গিয়ে ক্লাস শেষ করে পরপর 3টা টিউশনি করে তবে বাড়ি ফেরে। দিনটা ছিল সোমবার। সেদিন আদ্রির স্টুডেন্ট নাতাশার জন্মদিন ছিল। আদ্রি নাতাশাকে পড়াতে গিয়ে দেখে তাদের পুরো বাড়ি এক নতুন সাজে সজ্জিত হয়ে উঠেছে। আদ্রি ভেতরে গিয়ে জানতে পারে আজ নাতাশার জন্মদিন। রাতে অনেক বড় করে পার্টি হবে। অনেক বড় বড় সম্মানীয় ব্যক্তিরা আসবেন নাতাশার জন্মদিনের পার্টিতে। এসব দেখে আদ্রি চলে আসতে গেলে নাতাশা আদ্রিকে বাধা দেয়, যা দেখে নাতাশার মম রক্তচক্ষু নিয়ে নাতাশার দিকে তাকিয়ে থাকে। তিনি আদ্রিকে খুব একটা পছন্দ করেন না, কিন্তু মেয়ের ভালোর কথা বিবেচনা করে আদ্রিকে চোখের সামনে সহ্য করতে হয়। তার হাজব্যান্ড ফারুক চৌধুরী নাতাশার পড়াশোনার জন্য আদ্রিকে এই চৌধুরী ভিলায় নিয়ে আসে। আদ্রি খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অন্যদিকে নাতাশা খুবই দুষ্ট আর চঞ্চল প্রকৃতির। এজন্য কোনো টিচার তাকে পড়াতে যায় না। সে দুষ্টু মেয়েটাকে আদ্রি ভালোবাসা দিয়ে খুব সহজেই মানিয়ে নিতে পারে।
নাতাশা পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে। তার পড়াশোনার ইমপ্রুভমেন্ট দেখে ইতি চৌধুরী চাইলেও আদ্রিকে চৌধুরী ভিলা থেকে তাড়িয়ে দিতে পারেনি, কিন্তু সুযোগ পেলে আদ্রিকে অপমান করতে ছাড়ে না। নাতাশার জন্মদিনেও ছাড়েনি। তিনি নাতাশাকে ছাইডে নিয়ে গিয়ে বলেন, এটা কি করলে বেবি? তুমি জানো আমাদের বাসায় আজকে কত মেহমান আসবে? কত কত বড় বড় সেলিব্রিটি তোমার জন্মদিনের পার্টিতে ইনভাইট করা হয়েছে। এত লোকের মাঝে তুমি ওই থার্ড ক্লাস মেয়েকে থাকতে বললে? সবে যদি মেয়েটার পরিচয় জানতে চায় তখন আমি কি জবাব দিব বলো তো? আমি যদি সবাইকে বলি এইটা থার্ড ক্লাস গরিব মেয়ের কাছে আমার বেবি পড়ে, তাহলে আমার মান সম্মান থাকবে বলো? ইতি চৌধুরীর কথা শুনে আপনা আপনি চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আদ্রির। আদ্রি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নাতাশা দৌড়ে গিয়ে আদ্রির হাত ধরে বলল, প্লিজ ম্যাম, মমের কথায় আপনি কিছু মনে করবেন না। আপনি আর একটু থাকুন ম্যাম, আমার ভালো লাগবে। আমি শুধু শুধু কেন থাকবো নাতাশা? এখানে তো আমার কোনো কাজ নেই। পার্লারের মেয়েরা আমাকে সাজাতে এসেছে, আপনি বরং তাদের সাথে থেকে আমাকে সাজিয়ে দিন ম্যাম, তাহলে মমও কিছু বলতে পারবে না, আর আপনিও আমাদের বাড়িতে কিছুটা সময় থাকতে পারবেন। ঠিক আছে, চলো। বলে আদ্রি নাতাশাকে রেডি করতে নিয়ে যায়। পার্লারের মেয়েরা নাতাশাকে সাজিয়ে দিচ্ছে, আর আদ্রি তাদেরকে এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করছে। অবশেষে প্রায় 3 ঘন্টা পরে নাতাশার সাজ কমপ্লিট হয়। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। আদ্রি আর এক মুহূর্ত দেরি না করে চৌধুরী ভিলা থেকে বেরিয়ে পড়ে, কিন্তু ধরনীর বুকে আধার নেমে এসেছে দেখে অনেকটা ঘাবড়ে যায় আদ্রি। আদ্রি বেখেয়ালে দুরু দুরু বুকে চৌধুরী ভিলা থেকে সামনে কয়েক কদম এগিয়ে যেতেই শক্ত পুরুষালী দেহের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যাওয়ার আগেই লোকটা এক হাতে আদ্রির কোমর জড়িয়ে ধরে। জীবনের প্রথম পুরুষালী হাতের স্পর্শে আদ্রি চমকে ওঠে। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শিহরণে বয়ে যায়। আদ্রি লোকটার চোখের দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আদ্রির যাওয়ার বাড়ি তাকিয়ে লোকটা তার বুকের বাঁ পাশে হাত রেখে বলল, সন্ধ্যাবেলায় এক সন্ধ্যা কন্যা উৎস তালুকদারের হৃদয় হরণ করে নিয়ে গেল, অথচ উৎস তালুকদার টেরও পেল না। হাউ স্ট্রেঞ্জ! ছাড় তো আদি, কেউ দেখলে খারাপ কিছু মনে করবে। প্লিজ ছাড়, বিরক্ত লাগছে আমার। না, ছাড়বো না। বলে আদি আদ্রিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ মাই ডিয়ার সুইট সিস্টার, ইউ আর সো সুইট। আর আজ আমি তোর মতো করে বোরখা হিজাব পরে চোখে কাজল দিয়ে সেজেছি। তুই আমাকে সবসময় বলিস আমি যেন শার্ট প্যান্ট না পরে বোরকা হিজাব পরি। আজ তোর ইচ্ছে পূরণ করেছি আমি আপু। তোর মতোই কালো বোরকা পরেছি, চোখে কাজল দিয়েছি, অথচ তুই আমার দিকে ফিরেও তাকিয়ে দেখছিস না আপু। আদির কথায় আদ্রি বিরক্ত নিয়ে নিজের থেকে আদিকে ছাড়িয়ে দিয়ে বলল, এত ভরিতা না করে বল কত টাকা চাই। কথাটা শোনা মাত্রই আদি আদ্রির গালে পরপর দুটা চুমু দিয়ে বলল, এই জন্যই তোকে আমি এত ভালোবাসি আপু। তুই আমার মন পড়তে পারিস, আমার না বলা কথাগুলো খুব সহজেই বুঝে যাস। কারণ তোর সাথে যে আমার টাকার সম্পর্ক আদি, তুই কখনো টাকা ছাড়া আমার সাথে কোনো কথা বলেছিস আদি? কখনো জানতে চেয়েছিস কেমন আছি আমি? ক্লাস শেষ করে এসে পরপর 3টা টিউশনি করাতে আমার কষ্ট হয় কিনা জানতে চাসনি। আসলে জানার প্রয়োজন মনেই করিসনি তুই। আমি নাতাশাকে পড়াচ্ছিলাম। সাজেদা খালা যখনই নাতাশার রুমে গিয়ে বলছে আদিতা নামের কেউ একজন তোমার সাথে দেখা করতে এসেছে, তখনই আমি বুঝতে পেরেছি তোর টাকার প্রয়োজন। কত টাকা লাগবে বল? 5,000 আপু। 5,000? এত টাকা দিয়ে তুই কি করবি? আমার ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে একটা ট্যুরে যাবো আপু, তার জন্যই টাকার প্রয়োজন। যদিও 5,000 টাকা খুবই কম হয়ে যাবে, বাট আই উইল ম্যানেজ। চলতি মাসের 1 তারিখে তোকে আমি টাকা দিয়েছি, এখনো মাস শেষ হয়নি, এর মধ্যে তোর 10,000 টাকা শেষ হয়ে গেল। তুই তো হোস্টেলে থাকিস না, এজন্য হোস্টেলের খরচা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। হোস্টেলে থাকা, খাওয়া, পড়াশোনা করতে অনেক টাকার প্রয়োজন হয়। তুই দিবি কিনা তাই বল। আমার 3টা টিউশনি থেকে মাসে 15,000 টাকা আর্ন হয়, যার সম্পূর্ণ টাকা আমি তোর হাতে তুলে দিই। কিন্তু 20 তারিখে বাবা মায়ের বিবাহ বার্ষিকী, ভেবেছিলাম বিবাহ বার্ষিকী উপলক্ষে বাবা মায়ের জন্য কিছু একটা কেনাকাটা করব, তাই 15,000 টাকা থেকে 5,000 টাকা আমার কাছে রেখে দিয়েছিলাম। আমার কাছে টাকা বলতে সেই 5,000 টাকাই আছে। এখন যদি তোকে আমি সেই টাকাটা দিয়ে দিই, তাহলে বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে তো তাদের কিচ্ছু দিতে পারবো না আমি।
তার মানে তুই দিবি না টাকা? ওকে ফাইন, আমি বাবার থেকে টাকা চেয়ে নিব। প্লিজ আদি, এমনটা করিস না বোন। বাবার কাছে ট্যুরে যাওয়ার টাকা চাস না। তুই তো সবটা জানিস, একটা চাঁদের ঘর তুলতে গিয়ে আমাদের কত টাকা দেনা হয়েছে। মাস শেষে বাবার বেতনের প্রায় অর্ধেক টাকা পাওনাদারদের কিস্তিতে পরিশোধ করতে হয়েছে। এমতো অবস্থায় তুই যদি টাকা চাস, বাবা কোথা থেকে টাকা দিবে বল তুই? তার থেকে বরং তুই ট্যুরে যাওয়া ক্যান্সেল করে দে বোন। আমাদের পরীক্ষা শেষ হোক, তারপর আমরা সবাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঘুরে আসবো। তুই একটা বার বাবার কথাটা বোঝার চেষ্টা কর প্লিজ। আমি বুঝতে চাই না আপু, বাবা যদি আমার ভরণ পোষণ নাই দিতে পারে, তাহলে ছোটোবেলায় আমাকে গলা টিপে মেরে ফেললো না কেন? আর রইল ট্যুরে যাওয়ার কথা, সেখানে তো আমি যাবই। আমি তোর মতো খাঁচায় বন্দি হয়ে বাঁচতে চাই না। আমি মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চাই, এবং আমি সেটাই করব। বলে আদি চৌধুরী ভিলা থেকে বেরিয়ে গেল। উৎস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার জাহিদ তালুকদারের একমাত্র ছেলে উৎস তালুকদার। 5 বছর আগে উৎস তালুকদারের মা মালিহা তালুকদার একটা অ্যাক্সিডেন্টে মারা যান। তিনি মারা যাওয়ার পর জাহিদ তালুকদার দ্বিতীয় বিয়ে করেন, যেটা মানতে পারেনি উৎস। উৎস বাবার উপর অভিমান করে নিউ ইয়র্ক পাড়ি জমায়। যদিও উৎসের দেশে ফেরার ইচ্ছে ছিল না, কিন্তু তার দাদির মৃত্যুর খবর শুনে উৎস নিউ ইয়র্ক থেকে দেশে ছুটে আসে। কিন্তু দেশে এসে দেখে সবটা নাটক ছিল। তার দাদি সুস্থ সবল রয়েছে, শুধুমাত্র তাকে দেশে ফিরিয়ে আনার জন্যই সবাই মিলে ছলনার আশ্রয় নিয়েছে। এরপর আর উৎস নিউ ইয়র্ক ফিরতে পারেনি। পরিবারের মায়া তার মতো শক্তবুদ্ধ যুবককে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে। উৎস উচ্চতায় প্রায় 6 ফুট, গায়ের রং উজ্জ্বল ফর্সা না হলে মুখের গড়ন অত্যাধিক সুন্দর, যা দেখে যে কোনো মেয়ে ঘায়েল হতে বাধ্য। উৎসের বোন উপমার সব কটা বান্ধবী উৎসের প্রতি ফিদা। তাদের হার্টবিট বেড়ে যাওয়ার কারণ উৎস, কিন্তু সেই ছেলেটা এক সন্দেহে কন্যাকে দেখে ঘায়েল হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যায় মেয়েটাকে দেখার পর চোখ থেকে ঘুম উবে গিয়েছে উৎসের। চোখ বন্ধ করলে চোখের সামনে মায়াবী দুটো চোখ ভেসে উঠছে। মায়াবী চোখ দুটো একটু ঘুমোতে দেয়নি উৎসকে। সারাটা রাত বিছানায় ছটফট করেছে বেচারা। এক পর্যায়ে উৎস ঘুমোতে না পেরে বিছানা ছেড়ে উঠে সন্ধ্যাকর্ণার মায়াবী চোখ দুটো কল্পনা করে রং তুলির সাহায্যে। সুন্দর দুটো মায়াবী চোখ অঙ্কন করতে করতে তার রাত কেটে যায়। রোজকার নিয়ম অনুযায়ী সকাল সকাল কাজে ব্যস্ত হয়ে পড়ে উৎস। শত ব্যস্ততার মধ্যেও সন্ধ্যাকর্ণার মায়াবী চোখের কথা ভুলতে পারে না সে। উৎস নিজের কাজ ফেলে তার সন্ধ্যাকর্ণার ব্যাপারে খোঁজ নিতে সোজা চৌধুরী ভিলায় চলে আসে। সেই গাড়ি থেকে বের হতেই তার ফোন বেজে ওঠে। উৎস ফোন কানে নিয়ে কথা বলতে বলতে চৌধুরী ভিলা থেকে কয়েক কদম দূরে চলে যায়। উৎস কথা বলা শেষ করে ফোন পকেটে রেখে পেছনে ফিরতেই দেখে গতকালের মতো সেম বরখা হিজাব পরিহিতা একটা মেয়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। মেয়েটাকে দেখা মাত্রই উৎসের হার্টবিট বেড়ে যায়। অদ্ভুত এক ধরনের অনুভূতি সৃষ্টি হয়। উৎস তৎক্ষণাৎ দৌড়ে এসে দারোয়ানকে বলল, আঙ্কেল, এক্ষুনি যে মেয়েটা এখান থেকে বেরিয়ে গেল, তার ব্যাপারে আমাকে কিছু বলতে পারবেন? আমি তার ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না বাবু, তবে হ্যাঁ, তার নাম আদিতা, অনার্স 2য় বর্ষের ছাত্রী। কথাটা শোনা মাত্রই উৎস ওয়ালেট থেকে 500 টাকার দুটা চকচকে নোট দারোয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আপনার এতটুকু তথ্য পেয়ে আমার অনেক বড় উপকার হলো। 500 টাকার দুটো চকচকে নোট দেখে খুশিতে চোখ ছলছল করে উঠল দারোয়ানের। দারোয়ান উৎসকে হাত থেকে টাকাটা নিয়ে পকেটে রেখে দিয়ে বলল, অনেক বড় মন আপনার সাহেব, আপনি চাইলে আমি কিছুক্ষণ পর মেয়েটির ব্যাপারে আরও তথ্য দিতে পারি। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। তুমি বরং আমার ফোন নাম্বারটা রাখো, বেশি কিছু লাগবে না, শুধু মেয়েটার বাবার নাম আর কোথায় থাকে এটুকু বললেই চলবে। ঠিক আছে সাহেব, কাজ হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন সাহেব। উৎস মুচকি হেসে মনে মনে বলল, এক সন্ধে কন্যা সন্ধেবেলায় দেখা দিয়ে যে আগুন আমার বুকে জ্বালিয়ে দিয়েছে, সন্ধে কন্যা আমার বুকে মাথা রেখে সেই আগুন না নেভানো পর্যন্ত আমি নিশ্চিন্তে থাকতে পারছি না। এখন তো আমার ডাক ছেড়ে গাইতে ইচ্ছে করছে। তুমি জ্বালাইয়া গেলা প্রেমের আগুন, নিভাইয়া গেলা না।